স্টাডি রুমে নিঃশব্দ নীরবতা। মাহবুব রশিদ আর মঈন রশিদ পাশাপাশি বসে আছেন। সামনের চেয়ারে বসে আছে সাইমান, হাতে খোলা বই, চোখ বইয়ের দিকে দৃষ্টিবদ্ধ। পাশে দাঁড়িয়ে আছে রায়ান, মাথা নিচু করে নিজের ভেতরেই ডুবে গেছে সে। অনেকক্ষণ নীরবতা চলার পর মাহবুব রশিদ বিরক্ত হয়ে উঠলেন। এভাবে ডেকে এনে চুপচাপ বসিয়ে রাখার মানে কি? আমার বাইরে যেতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে। সাইমন ধীরে বই থেকে চোখ তুলে বাবার দিকে তাকালো, ঠান্ডা কিন্তু দৃঢ়স্বরে বলল, আজকের মিটিং ক্যান্সেল করে দেন। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। এ কথায় বিস্ময়ে চোখ বড় হয়ে গেল মাহবুব রশিদ আর মঈন রশিদের। কি আজে বাজে কথা বলছো, মাথা ঠিক আছে তোমার? ক্ষুব্ধ স্বরে বলে উঠলেন মাহবুব রশিদ। সাইমন, বাড়ির বড় মেয়ে মানে রুহি, রুহির বিয়ে আবার কোথা থেকে এলো আজকে? মঈন রশিদও বিস্ময়ে বললেন, কিন্তু সাইমন আর কিছু বলল না। দৃষ্টি ঘুরিয়ে নীরবে তাকালো রায়ানের দিকে। রায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বুক ওঠানামা করছে, বারবার ঢোক গিলছে। সাইমন এবার কড়া স্বরে বলল, চুপ করে আছিস কেন? তোকে কথা বলতে বলেছি, কথা বল। রায়ান কাপা গলায় মাথা উঁচু করলো, গলায় ঢোক গিলে বলল, বড় মামু, ছোট মামু, আমি রুহিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। রুহিও আমাকে ভালোবাসে। প্লিজ না বলবে না, আর কিছু চাইবো না কখনো, শুধু রুহিকে আমার হাতে তুলে দাও। বলতে বলতে রায়ানের চোখ টলমল করে উঠল, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অশ্রু ঝরে পড়বে। ঘরটা আবার নিস্তব্ধ। মাহবুব রশিদ স্থির মুখে বসে রইলেন, তার মুখ থেকে কোনো ভাব প্রকাশ পেল না। মঈন রশিদ বিস্ময়ে তাকিয়ে থেকে বললেন, এসব কবে থেকে চলছে? আজ হঠাৎ করে এসব বলছিস কেন? রুহির বিয়ে যদি না ভাঙতো তাহলে কি করতিস? আগে কেন বলিসনি? রায়ান নিচু মাথায় উত্তর দিল, বড় মামু একজনকে কথা দিয়ে ফেলেছিল, মামুর কথার খেলাপ হবে বলে কিছু বলতে পারিনি। মঈন রশিদ নিশ্চুপ হয়ে গেলেন, বুকের ভেতর অস্বস্তির কষ্ট অনুভব করলো। হঠাৎ মনে হলো, তিনি তো কখনো মেয়েকে জিজ্ঞেসই করেননি সে কাউকে ভালোবাসে কিনা, সে এই বিয়েতে রাজি কিনা। বাবা হিসেবে তিনি তাহলে ব্যর্থ? এবার মাহবুব রশিদ গলা খাকারি দিল, আজ পর্যন্ত তোমাদের ইচ্ছার বাহিরে তোমাদের উপর কিছু চাপিয়ে দিয়েছি? আশেপাশে তাকালেই তো প্রমাণ পাবে। বলে একবার সাইমনের দিকে তাকালেন। আমাকে একবার বলতে পারতে, এতটাও খারাপ ভেবো না আমাকে। আমার কথার খেলাপ হবে বলে কখনো তোমাদের উপর কিছু চাপিয়ে দেব? আমার ওপর তোমরা ভরসাই করে দেখতে পারতে। রায়ান কাতর চোখে বড় মামার দিকে তাকিয়ে বলল, বড় মামু প্লিজ এভাবে বলো না। ছোট থেকে তুমি আমাদের আগলে রেখেছো, আমাদের সব ইচ্ছে পূরণ করেছো। মাহবুব রশিদ কোনো উত্তর দিলেন না। এবার তিনি একজন গৃহকর্মীকে ডাক দিলেন, উপরে গিয়ে রুহিকে নিয়ে আসো আর বাড়ির বাকি সদস্যদেরও ডেকে আনো। কিছুক্ষণের মধ্যেই সবাই উপস্থিত হলো। ঘরে চাপা গুঞ্জন, কিন্তু কেউ কিছু জানে না। সাবিহা খালেদ বিস্ময়ে তাকালেন ছেলের দিকে। রায়ান তো তাকে বলেছিল ঢাকায় এখন আসবে না, কয়েকদিন পর আসবে, কাজ আছে। রুহির এঙ্গেজমেন্টেও আসেনি এত বলার পর হঠাৎ সকালে কিভাবে এখানে? রুহি ঘরে ঢুকলো, প্রথমে চোখ পড়ে গেল রায়ানের দিকে। কতদিন পর এই মানুষটিকে সামনে দেখলো, বুকটা ভরে গেল আবেগে, আবার অভিমানেও। মাহবুব রশিদ সবাইকে বসতে বললেন, তারপর রুহিকে ইশারা করলেন পাশে বসতে। রুহি ভদ্র মেয়ের মতো গিয়ে বসলো বড় আব্বুর পাশে। তিনি রুহির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি রায়ানকে ভালোবাসো? নির্দ্বিধায় বলতে পারো, ভুল হয়েছিল আমাদের, তোমাকে কিছু না জিজ্ঞেস করেই বিয়ে ঠিক করেছিলাম। এখন সুযোগ এসেছে, তুমি যা চাও তাই হবে, কেউ তোমাকে ফোর্স করবে না। রুহির চোখ ভিজে গেল, কান্না ভেজা কণ্ঠে বলল, বড় আব্বু, আমি রায়ান ভাইকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, আমি রায়ান ভাইকে ভালোবাসি। রায়ান মাথা তুলে রুহির দিকে তাকালো, চোখে অপরাধবোধ। যে মেয়েকে ভালোবেসেছে তার কথা সবার সামনে মাথা উঁচু করে বলতে পারেনি, নিজেকে আজ মনে হচ্ছে কাপুরুষ। তার জন্য রুহি এত কষ্ট পেয়েছে। ঘর ভরে গেল বিস্ময় আর আবেগে। সাবিহা খালিদ প্রথমে অবাক হলেও পরে মুখে হাসি ফুটল। ইমা বেগমও চোখ মুছলেন, মনে মনে কৃতজ্ঞ হলেন আল্লাহর কাছে। ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে আগেই, না হলে সারা জীবন মেয়ের মুখের দিকে তাকাতে পারতেন না। মা হয়ে মেয়ের মনের কথা বুঝতে পারেনি। মাহবুব রশিদ দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, সবাই প্রস্তুতি নাও, আজই কাবিন হবে, পরবর্তীতে বড় অনুষ্ঠান করা যাবে। সাবিহা, তোর কোনো সমস্যা থাকলে বলতে পারিস এখনই। শেষের কথা সাবিহা খালেদের দিকে তাকিয়ে বললেন, কি যে বলো ভাইয়া, তুমি আমাদের জন্য সবসময় সঠিক সিদ্ধান্তই নেবে। আর ওরা দুইজন একে অপরকে যখন পছন্দ করে, এর ভিতর আমাদের তো কোনো কথা বলারই নেই।
মাহবুব রশিদ সাবিহা খালেদের কথা শুনে মনে হয় সন্তুষ্ট হলেন। তিনি আবার রুহির মাথায় স্নেহের হাত রেখে সান্ত্বনা দিলেন। তারপর ধীরে পদক্ষেপে উঠে গেলেন ঘর থেকে। মঈন রশিদ ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে এলেন। তার চোখে তখন হাজারো অনুশোচনা, বুকের ভেতর জমে থাকা অপরাধবোধ। কাছে গিয়ে মেয়ের মাথায় আলতো করে হাত রাখতেই রুহি আর নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎ হু হু করে শব্দ করে কেঁদে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। বুক ভরে উঠল জমে থাকা অভিমান, কষ্ট আর ভালোবাসায়। মেয়েকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে মঈন রশিদের গলাও ভারী হয়ে গেল। কাঁপা কণ্ঠে বললেন, বাবাকে ক্ষমা করে দিও প্রিন্সেস। বাবা তোমার মনের কথা বুঝতে পারিনি। তোমাকে কিছু জিজ্ঞেস না করেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। বাবা হিসেবে আমি ব্যর্থ হয়েছি। রুহি আরো জোরে বাবাকে আঁকড়ে ধরল, যেন দীর্ঘদিনের চাপা কষ্ট বাবার বুকের ভেতর উজাড় করে দিতে চাইছে। ইমা বেগমও এগিয়ে এলেন। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে পাশে বসলেন। তার চোখে তখন অশ্রু, কণ্ঠে অপরাধবোধ। আমাকেও ক্ষমা করে দিস মা। আমি মা হয়েও তোর মনের কথা বুঝতে পারিনি। তোকে একবারও জিজ্ঞেস করিনি তুই আসলে কি চাস। রুহি ভেজা চোখে মায়ের হাত চেপে ধরল। রিশা আর রাহিলও দৌড়ে গিয়ে রুহি, মঈন রশিদ আর ইমা বেগমকে জড়িয়ে ধরল। তাদের ছোট ভালোবাসায় চারপাশের আবহাওয়াটা আরো নরম আর আবেগময় হয়ে উঠল। সাইফান ধীর পায়ে রায়ানের পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলো। এ ভাই, জেনে শুনে এইরকম খবরায় চণ্ডীকে নিজের কাঁধে চাপাচ্ছিস কেন? তলে তলে সবাই প্রেম করে ঝটকা মেরে দিচ্ছে, আর আমি সারা জীবন মেয়েদের ইগনোর করে গেলাম বলে আমার তো কিছুই হলো না। শেষের লাইনটা সাইফান এমন হতাশ ভঙ্গিতে বলল, রায়ান এবার চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকালো। এভাবে চোখ ছোট ছোট করে তাকাচ্ছ কেন? আমি একটু কান্না করে আসি বলে সাইফান মজা করতে করতে রুহিদের দিকে এগিয়ে গেল। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে ওদের সবাইকে জড়িয়ে ধরলো। তারপর শয়তানি করে হাউমাউ করে কান্না শুরু করলো। ওর এই ভণ্ড কান্না দেখে সকলে হেসে ফেললো। কান্নার ভেতরে রুহির ঠোঁটে একচিলতে হাসি ফুটে উঠল। নাফিসা, আফিয়া বেগম আর বিলকিসারা বেগম পাশে দাঁড়িয়ে সাইফানের খুনসুটি মজা দেখছিল। হাসির ভেতরে হঠাৎ নাফিসার চোখ সরে গেল একপাশে বসে থাকা সাইমানের দিকে। সাইমান নিঃশব্দে ওর দিকে তাকিয়ে আছে। দৃষ্টি যেন একেবারে ভেদ করে যাচ্ছে নাফিসার বুকের ভেতর। মুহূর্তেই নাফিসা অস্থির হয়ে উঠল। সে তাড়াতাড়ি আফিয়া বেগমের আড়ালে চলে গেল, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে আবার মাথা বের করে উকি দিল। সাইমান এখনো একই ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এখন কপাল কুঁচকে। তা দেখে নাফিসা নিজেও ভ্রুজোড়া কুঁচকালো। এই সময় বিলকিসারা বেগম গম্ভীর গলায় সবাইকে উদ্দেশ্য করে বললেন, অনেক হয়েছে, যেহেতু আজকেই কাবিন হবে, আমার মনে হয় সবাইকে কাজে লেগে পড়া উচিত। এভাবে দাঁড়িয়ে বা বসে থাকা ঠিক না। সবাই ধীরে ধীরে ছড়িয়ে গেল, ব্যস্ত হয়ে উঠল বিয়ের প্রস্তুতিতে। রুহি বউ সাজে রায়ানের পাশে বসে আছে। রায়ানের ডান দিকে বসে আছেন সাবিহা খালেদ, আর রুহির বাঁ পাশে বসে আছেন মঈন রশিদ। রুহি বাবার হাত শক্ত করে ধরে রেখেছে। সামনেই বসে আছেন কাজী সাহেব। বিয়ের কাগজপত্র নিয়ে তিনি ব্যস্ত, আর কিছুক্ষণের মধ্যেই কাবিন পড়ানো শুরু করবেন। পরিবারের বাকি সদস্যরা সবাই উপস্থিত, তাছাড়া কেউ নেই তেমন। রোশনা আর আবিররা নেই, গতকালই তারা ফিরে গেছে। যদিও আজকের জন্য তাদের ডাকা হয়েছিল, কিন্তু ওরা কাজের কারণে আর আসতে পারেনি। একপাশে দাঁড়িয়ে আছে রিশা, নাফিসা আর জারিন। তিনজন মিলে ফিসফিসিয়ে প্ল্যান করছে কিভাবে রায়ানের জুতা চুরি করা যায়। ওরা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ। মেয়েরা নিজেদের দলে আর ছেলেরা ছেলে পক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। রাইমা অবশ্য কোনো দলে যোগ দেয়নি, তার এসব করার সময় নেই। সে বারবার চারদিকে তাকাচ্ছে, সাইমানকে খুঁজছে, কিন্তু সাইমান এখনো এসে পৌঁছায়নি। এদিকে সাইফান, রিদওয়ান আর রাহিল হেসে হেসে এগিয়ে গেল নাফিসাদের দিকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে সাইফান বলল, কি প্ল্যানিং চলছে শুনি দেখি, আমরাও একবার মাথা ঘামাই। এই কথা শুনে জারিন চোখ উল্টে উত্তর দিল, আমাদের প্ল্যান তোমাদের জানাতে যাব কেন? যাও এখান থেকে, আগে নিজেদের দলের দিকে খেয়াল রাখো। সাইফান ঠোঁট বাঁকিয়ে জারিনের দিকে তাকিয়ে বলল, তোমাদের প্ল্যান এমনি ব্যর্থ হবে। জুতোর উপর পাহারা দিয়ে রাখবো, তখন দেখবো কিভাবে চুরি করো। জারিন সঙ্গে সঙ্গে হাত কোমরে রেখে বলল, এই যে অত আত্মবিশ্বাস দেখিও না। আমরা না, তোরা বেশি আত্মবিশ্বাস দেখাচ্ছিস, রিদওয়ান বলে উঠল। এবার রিশার সামনে এগিয়ে এসে রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, তোরা আমাদের
আমাদের প্ল্যানিং এখানে শুনতে এসেছিস, আবার বেশি বড় বড় লেকচার দিচ্ছিস? রিদওয়ান হাসে। আমাদের খেয়ে দেয়ে কাজ নেই, তোরা কি পচা মার্কা প্ল্যানিং করছিস তা শুনতে আসবো? তোরা এমন করে কথা বলছিস যে তোদের আওয়াজ পাশের বাড়ি থেকেও শোনা যাচ্ছে। রিশা চোখ কুঁচকে রাগী ভঙ্গি করে বলল, তুই একেবারে বেয়াদব, এখনই কিন্তু তোর কান মুচড়ে দেব। এই শুটকি, চুপ থাক, বেশি কথা শিখে গেছিস। জুতা চুরি করে দেখা আগে। সাইফান বুক ফুলিয়ে বলল, আরে আমি বলছি তোমাদের বোকা বানাতে 5 মিনিটও লাগবে না। জারিন চোখ উল্টে উত্তর দিল, ওই তো তেহুও চলে এসেছে। আফিয়া বেগম তাড়াতাড়ি বলে উঠলেন, এবার তাহলে বিয়ে পড়ানো শুরু করে দেন কাজী সাহেব। রায়ান এতক্ষণ সাইমনের জন্য বসেছিল, সাইমন আসবে তারপরই বিয়ে পড়ানো শুরু হবে। এতক্ষণ ওদের ঝগড়া খুনসুটি শুনে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে রেখেছিল ও। আফিয়া বেগমের কথা শুনে নাফিসার দৃষ্টি সাইমনের দিকে গেল। সাইমন আজকে সাদা পাঞ্জাবি পরে এসেছে, সেই সরল রূপে যেন আরো গম্ভীর আর দৃঢ় লাগছে তাকে। নাফিসা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার দৃষ্টি সরিয়ে নিল, তারপর রিশাদের সঙ্গে গিয়ে বসে পড়ল। অবশেষে সাইমন এগিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে একপাশে গিয়ে চুপচাপ বসে গেল। কাজী সাহেব শুরু করুন, আর দেরি করবেন না, দৃঢ়কণ্ঠে বললেন মাহবুব রশিদ। কাজী সাহেব হাতে কাগজ নিয়ে এগিয়ে এলেন। নিস্তব্ধ পরিবেশে শুরু হলো কাবিন পড়ানো। উপস্থিত সবার দৃষ্টি নিস্তব্ধ হলো রুহি আর রায়ানের দিকে। রুহি লজ্জা, কাঁপুনি আর অশ্রুতে ভরা কণ্ঠে কবুল বলার আগে একটু সময় নিল। অন্যদিকে রায়ান দ্বিধা না করে দৃঢ় কণ্ঠেই তাড়াতাড়ি কবুল বলে দিল। মুহূর্তেই সবার বুক থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। কাবিন শেষ হতেই রুহি উঠে দাঁড়ালো। সবার সামনে হঠাৎ এগিয়ে গিয়ে সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরল। ছোট বোনের অশ্রুসিক্ত আলিঙ্গনে সাইমনও আর নিজেকে শক্ত রাখতে পারল না। মমতার হাত বুলিয়ে দিল বোনের মাথায়। এরপর একে একে বাকি ছোটখাটো সব কার্যক্রম শেষ হলো। জুতা চুরি নিয়ে বেশ হইচই বাঁধল মেয়ে পক্ষ আর ছেলে পক্ষের মাঝে। রিশা, নাফিসা, জারিন মিলে একেবারে প্ল্যান সাজিয়ে রেখেছিল, কিন্তু রায়ান তাদের বেশি বাড়তে দিল না। ঝামেলা শুরুর আগেই টাকা দিয়ে দিল। এই নিয়ে সাইফান, রাহিল আর রিদওয়ান ভীষণ রাগ দেখালো। এইভাবে লেনদেন করলে মজা কোথায় থাকে বলো তো? সাইফান ভ্রু কুঁচকে গজরালো। সবশেষে সারাদিন পর সবার আনন্দ হইচইয়ের মধ্যেই নবদম্পতিকে বাসর ঘরে পৌঁছে দেওয়া হলো। রুহি ঘরে ঢুকতে মাথায় রাখা বিয়ের ওড়নাটা এক টান দিয়ে খুলে ফেলল। চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। সোজাসুজি এগিয়ে গেল আলমারির দিকে নিজের জামা বের করতে। রায়ান চুপচাপ দাঁড়িয়ে রুহির প্রতিটি কার্যক্রম লক্ষ্য করছে। এবার একটা ঢোক গিলে সে এগিয়ে গেল রুহির দিকে, পিছন থেকে জড়িয়ে ধরল এবং কাঁধে মাথা রেখে ধীরে ধীরে শ্বাস ফেলল। রুহির হাত সঙ্গে সঙ্গে থেমে গেল। রায়ানের গরম নিঃশ্বাস যেন তার গলার সঙ্গে মিশে গেল। শরীরটা হঠাৎ শিউরে উঠল। রায়ান ওর কাঁধে ধীরে একটা চুম্বন এঁকে দিল। রুহি সাথে সাথে চোখ বন্ধ করে নিল, কিন্তু মুহূর্তের জন্য ওর মনে পড়ল অবহেলা, রাগ আর অভিমানের কথা। ঝটকা দিয়ে রুহি নিজেকে রায়ানের কাছ থেকে সরিয়ে নিল। স্পর্শ করবে না তুমি আমাকে। রুহির চোখ তখন টলমল করছে, কাপা কণ্ঠে ভরা আবেগ। রায়ান অসহায় দৃষ্টিতে রুহির দিকে তাকালো। বড় ভাইয়া যদি তোমাকে না আসতে বলতো আর আমি যদি ভাইয়াকে সব না জানাতাম, তাহলে আজ কি হতো? আমি আমি কথাটা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে রুহির। কত কিছুর ভিতর দিয়ে গেছি জানো? তুমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিলে আমাকে ফেলে রেখে। রায়ানের চোখ লাল হয়ে উঠল, চোখ টলমল করছে। মাথা নিচু করে কণ্ঠ কম্পমান হয়ে বলল, সরি সরি। কেবল স্রেফ সরি দিয়ে সব ঠিক হয় কি? কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, তুমি আগে আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে, তারপর মাঝপথে এসে কি করলা? ছেড়ে দিলে। তুমি স্বার্থপর রায়ান ভাই। বলতে বলতেই মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল রুহি। রায়ান আর দাঁড়াতে পারল না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে রুহিকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। সরি, আর কোনোদিন এইরকম ভুল হবে না। আমি নিজেও জ্বলে পড়ে ছারখার হয়ে গেছি এই কয়দিনে। তোকে আর কষ্ট দেব না কখনো। এবারের মতো ক্ষমা করে দে প্লিজ। রুহি তার হাত নিজের থেকে সরাতে চাইল, মুচড়ামুচড়ি শুরু করলো, কিন্তু রায়ান আরো শক্ত করে ধরল ওকে। শেষমেশ রুহি কিছুতেই আর না পেরে চুপ হয়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ অনুভব করলো তার কাঁধে ঠান্ডা কিছু স্পর্শ করছে। রায়ান ভাই, তুমি কাঁদছো? কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো ও। রায়ান চুপচাপ থাকলো না, আরো শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ মুড়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো। ঘরের মধ্যে নীরবতা দীর্ঘ সময় ধরে বিরাজ করলো। তারপর রুহি কণ্ঠ কেঁপে মুখ খুলল, প্লিজ আর কোনোদিন আমাকে ছেড়ে যেও না। আমি মরে যাব। এবার যদি কিছু হয় সত্যিই আমি মরে যাব। রায়ানের কানে রুহির শব্দ ভেসে এলেই সে ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে
দুই হাত রুহির দুই গালে আলতো স্পর্শ করলো, কপালে চুমু দিল, তারপর নিজের কপাল ঠেকিয়ে বলল, আর কোনোদিন তোকে এমন কথা বলতে না দেখি যেন। আর কথা দিচ্ছি, আর কোনোদিন তোকে ছেড়ে যাব না। তারপর কিছুক্ষণ চুপ থেকে রায়ান কণ্ঠে এবার মৃদু কাতরতার ঢেউ উঠল, আজ রাতটা আমাকে দিবি? রুহি রায়ানের দিকে তাকালো, চোখে চোখ মিলিয়ে বুঝে গেল সে কি বোঝাতে চাচ্ছে। মুহূর্তের মধ্যে রুহি নিজেই ধীরে ধীরে তার কোমল অধর মিলিয়ে দিল রায়ানের শক্ত অধরের সাথে। রায়ান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও প্রিয়সীর নিজ থেকে আসা আমন্ত্রণ আর ফেলে দিতে পারল না। প্রথম স্পর্শে হৃদয় একে অপরের জন্য আরো দৃঢ়ভাবে ধুকপুক করতে লাগলো। ঘরটা ভরে উঠল রোমান্টিক উত্তাপ আর আবেগে। ধীরে ধীরে তারা একে অপরের কাছে এসে বসে। সমস্ত দুঃখ, দূরত্ব আর ভুল বোঝাবুঝি যেন মুছে গেছে। নিঃশ্বাসের সাথে নিঃশব্দে বলা কথা, মৃদু হাসি আর কোমল ছোঁয়া সব মিলিয়ে রাতটা হয়ে উঠল তাদের প্রথম সত্যিকারের মিলনের মুহূর্ত। ঘরটা নীরব হলেও সেই নীরবতা ছিল তাদের আবেগের একান্ত সাক্ষী। একে অপরের ছোঁয়ায়, চোখের ভাষায় হাহাকার আর প্রশান্তি মিশেলে তারা এক অনন্ত রাতকে বয়ে নিয়ে গেল। নাফিসা এতক্ষণ সবার সাথে হাসাহাসি খুনসুটি করছিল, এবার হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা হলো। হঠাৎ পিছন থেকে যেন বজ্রপাতের মতো কারো শক্ত হাত তার কবজি চেপে ধরলো, সঙ্গে সঙ্গে তীব্র এক টানে শরীরটা ঘুরে গেল। চমকে উঠে নাফিসা চোখ বন্ধ করে ফেললো, বুকের ভেতর তীব্র ধুকপুকানি। ঠিক সেই মুহূর্তে পরিচিত এক ঘ্রাণ নাকে এসে লাগলো, যা কেবল একজন পুরুষের সঙ্গেই মিশে আছে। আস্তে আস্তে চোখ খুলতেই দেখে সে দাঁড়িয়ে আছে সাইমনের ঘরে। সাইমন ওকে জড়িয়ে রেখেছে এক হাত দিয়ে। সাইমন নীরবে ওর মুখের ওপর এলোমেলো চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে দিল। সেই কোমল স্পর্শে নাফিসার চোখ আবারও অনিচ্ছা সত্ত্বেও বুজে এলো। সাইমন ঝুঁকে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে একেবারে কানের ওপর একটা নরম চুমু এঁকে দিল। শরীরটা কেঁপে উঠল নাফিসার। তা দেখে সাইমনের ঠোঁটে মৃদু এক হাসির রেখা দেখা দিল। ধীরে ধীরে ওর নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার পিচ্চি পুতুল, কালকে আমি তোমাকে কলেজে দিয়ে আসব। আসার সময় আমি নিতে যাব। সকালে আমার জন্য অপেক্ষা করবে। নাফিসা চোখ পিটপিট করে খুলল, তারপর হঠাৎ করে ঝটকা দিয়ে নিজেকে সাইমনের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু সাইমন আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরলো বুকের সঙ্গে। নাফিসার কণ্ঠ এবার কাঁপছে, রাগ আর অভিমান মিশে। কি ব্যাপার, এভাবে সবসময় স্পর্শ করেন কেন? কখনো বলেন না, স্বীকারও করেন না ভালোবাসেন কিনা। তাহলে করেন কেন এসব? প্লিজ আমার থেকে দূরে থাকবেন। ওর এই অস্থির আর আবেগে ভরা কথা শুনে সাইমনের বুকের ভেতর যেন দমে থাকা আগুন হঠাৎ তীব্র হয়ে উঠল। সে আরো শক্ত করে নাফিসাকে বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলল, বেশি কথা শিখে গেছো তুমি। আর শোনো, আমার থেকে দূরে যাওয়ার কল্পনা মাথাতেও আনবে না কখনো, বুঝেছো? নাফিসা ওর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলল, আপনাকে আমি বুঝে উঠতে পারি না। আপনি এক এক সময় এক এক রকম ব্যবহার করেন। আপনার ভেতরে এত রহস্য কেন? সবকিছু এত গোপন রাখেন কেন? সাইমন ঠান্ডা গলায় গম্ভীর চোখে তাকিয়ে বলল, পিচ্চিদের এত বুঝতে হয় না। বলতে বলতে নিজের নাক দিয়ে নরমভাবে ছুঁয়ে দিল নাফিসার গাল। এই কথাতেই যেন নাফিসার মাথার ভেতর আগুন জ্বলে উঠল। কি আশ্চর্য, এই মানুষটা সবসময় তাকে স্পর্শ করে, কাছে টেনে নেয়, অথচ বলে বসে সে পিচ্চি। এক ফোঁটা খোলামেলা স্বীকারোক্তি নেই, শুধু রহস্যভরা আচরণ। অভিমান আর ক্ষোভে ফেটে পড়ল নাফিসা। দুই হাত দিয়ে সাইমনের বুকে ঠেলে সরিয়ে দিতে চাইল। সরেন, আমার কাছ থেকে দূরে থাকেন। নাফিসার দুই হাত একসাথে এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল সাইমন। চোখের দৃষ্টি মুহূর্তেই গাঢ় হয়ে উঠল, তারপর হঠাৎ করে নাফিসার কাঁপতে থাকা অধরে নিজের অধর মিশিয়ে দিল। হঠাৎ পৃথিবী যেন থমকে গেল। নাফিসার শিরায় শিরায় আগুন ছড়িয়ে গেল। সাইমনের অটল দখলদারিত্বে ওর সমস্ত